हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल अंजलि लाइफस्टाइले तुम्हारे अनेक अनेक भालोबासा दिए ब्लगटा शुरू करছি। এখন বাজে সকাল 9টা আর এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে ডিম আলু সেদ্ধ বসানো হয়ে গেছে। ডিম মানে এটা হাঁসের ডিম, বুঝলে? হাঁসের ডিম হতে যে এত সময় লাগে না, মানে ধৈর্য আর থাকে না। সেদ্ধ করতে গেলে অনেক গ্যাস পুড়ে যায়। আলু দেখো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে এখন তুলে নেব। বাবা গো, এই যে মশার জন্য কোনো কাজকর্ম করতে একদমই মানে ভালো লাগে না। এই যে আলুগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, ওখানে আমি জল ভরতে দিয়েছি, জল তুলছি। 4টের সময় এখন জল এসছে। আর এই যে পাম্প চালিয়ে দিয়েছি। বাড়ির চারিপাশে শুধু নাম জপ হচ্ছে, হরির নাম হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। মানে কতটা ভাগ্য ভালো হলে আমরা এরকম নতুন নাম শুনতে পাই, কৃষ্ণ নাম। তো চারিদিকেই হরে কৃষ্ণ নাম হচ্ছে, পেছনে সামনে সাইডে সব জায়গায় কৃষ্ণ নাম হচ্ছে। হয়ে গেছে, জলটা তুলে নিই। তুলে এখানে রেখে দিলাম, ঢেকে রাখি। মশা পড়ে যাবে। তো এখন জামা কাপড়গুলো তুলবো। জামা কাপড়টা বাইরে রয়েছে, জল টল তুলে রেখে আসলাম। চলো জামা কাপড়গুলো একটু তুলে নিই। আর এখন গরমের সময় তো জামা কাপড় মানে শুকিয়ে যায়, মেললে শুকিয়ে পড়ে। আর একটু ভেজা থাকলেও ঘরে গিয়ে যদি মেলে দিই তো সেক্ষেত্রে ফ্যান তো এখন চালানো হয়, সবই শুকিয়ে যায়। আর এই পাশে কাজ হচ্ছে তো, মেশিন চলছে সারাদিন। আর রাত্রেও একটু শুতে পারি না ভাই, কত রাত পর্যন্ত ওরা কাজ করে। জামা কাপড়গুলো এখন তুলে নিলাম, পাম্পটাকে বন্ধ করে দিলাম, ভরে গেছে। তো চলো এখন ঘরে নিয়ে যাই। হরে কৃষ্ণ। সত্যি কৃষ্ণ নাম শুনতে শুনতেই আমরা কখন যেন কৃষ্ণ নাম গেয়ে উঠি, তাই না? তো এত সুন্দর মধুর নাম সত্যি না গেয়ে উঠলে হয় বলো তো? মন প্রাণ একদম জুড়িয়ে যায়। তো চলো এগুলো রেখে দিই, পরে মেলে নেব। তো আমি এসে একটু বসলাম। এদিকে ছেলে গেছে ওর বন্ধুর সাথে, কোথায় যেন একটা গেছে। আর আমি ঘরে কি করবো, একা ভালো লাগছে না। ছেলে চলে গেলে না আর ভালো লাগে না, ঘরে থাকে বেশ ভালো লাগে। আর কয়েকদিন ধরে বলছে মা আমি কাজ করবো, এখন তো পড়াশুনো সেরকম নেই, মানে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট আউটের পরে স্কুলে ভর্তি করবো। তো বলছে কাজ করবো। বন্ধুর বাবা কাজের জন্য বলেছে, তো কাজে যাবে। তাই বললাম ঠিক আছে যাক, কাজ তো সারা জীবন করতেই হবে। বারণ করেছিলাম কিন্তু ও শুনছেই না, ও কাজ করবে। আমি ঠিক আছে তাহলে করো, মনে যেটা ইচ্ছা হয় সেটা। কয়েকদিন যাক, তারপর বুঝতে পারবে কষ্ট কী। আবার এমনি বলবে যে কাজ করবো না, বলছে না আমার পয়সার দরকার, ঘুরতে যাবো। তা আমি ঠিক আছে, ও যখন করতে চাইছে করুক। আমি একটু উৎসাহ দিলাম যে ঠিক আছে করুক, কাজ করা তো কোনো অন্যায় কাজ না, ভালো। সত্যি বন্ধুরা কি বলবো, বাইরে এসে বসেছি, এত মশা না, এত মশা। খাল তো, তার জন্য হচ্ছে আমাদের পাশে খাল যেহেতু, তার জন্য এত মশা। আমি এখানে ধূপকাঠি ধরিয়ে নিয়ে বসে আছি, কী অবস্থা। ছেলের বাবা আজকে টিফিন নিয়ে যায়নি, চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। টিফিন নিয়ে গেলে আমার কোনো চিন্তা থাকে না, টিফিন না নিয়ে গেলে না আমার ভীষণ চিন্তা হয়। কারণ কি খুবই চাপের কাজ করে তো। তারপর হচ্ছে দুপুরবেলায় তো মানে না খেয়ে
লক্ষ্মী থাকে, এগুলো মাথা ঘুরে। তো এই যে ভাড়ার উপরে উঠে কাজ করে, এক সময় মাথা ব্যথা ঘুরে গেলে হয়তো একটা বিপদ ঘটে যেতে পারে। আমি বলছিলাম ভাত নিয়ে যাওয়ার কথা, তো নিয়ে গেল না, কী করবো বলি, একঘেয়ে লোক তো, মানে ঘাট টেরা লোক, কথা শুনতে চায় না, যা বলবে সেটাই, যদি বলো হ্যাঁ হ্যাঁ, যদি বলো না না, এই হচ্ছে ব্যাপার। বাবা দেখবে, দেখো কত মশা আমাকে ধরেছে, এখানে আমি এসে বসেছি, চলো তোমাদেরকে একটু দেখা। উঠছে, যে ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, এই যে দেখছো, দেখো দেখো দেখো, আমার আশেপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু ধূপকাঠি ধরিয়েছি তো ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, সব কোথায় যাবে দিশা খুঁজে পাচ্ছে না, ঘোরাঘুরি করছে। উফ বাবা, দেখো কীভাবে, মানে আমাকে ধরলেই কামড়ে ছিঁড়ে খাবে, এই হচ্ছে ওদের ব্যাপার। ধূপকাঠিতেও মানাচ্ছে না, বুঝতে পারছো তাহলে ব্যাপারটা কী, ধূপকাঠিতেও মানাচ্ছে না। সব জামা কাপড় তুলেছি, কিন্তু এখানে আর দুটো জামা কাপড় আছে, তুলতে ভুলে গেছে, পরে তুলে নেব। ভয়েসটা শোনা যাচ্ছে কি না কি জানি, চারিদিকে হরির নাম হচ্ছে, কৃষ্ণর নাম হচ্ছে, তো মাইক বাজছে। তো চলো ঘরে যাই, আর বসা যাচ্ছে না, প্রচুর মশা। তো এখন সেরকম কাজ নেই, কাজকর্ম তো সব হয়ে গেছে, তো ভাবছি কী করবো এখন, এই যে চাদরটাকে ভাঁজ করি, আর কটা বালিশের ওয়ার আছে সেগুলোকে পরাই। দুপুরবেলায় শুলে পরে যখন একটু ফোন দেখি ঘুম আসে, তারপর আর ঘুম আসে না। আর মশার ধূপটা জ্বালিয়ে দরজাটা খুলে দিলাম, তাহলে কিছু মশা মানে সব বেরিয়ে যাবে, দরজা জানলা খুলে দিলে মশাগুলো বেরিয়ে যাবে। চাদরটাকে ভাঁজ করে নিলাম। এত মশায় কামড়ায় না, কি বলবো, মানে সকাল আর সন্ধ্যা যদি একটু বাসন মাজতে যাই, কি বলবো বন্ধুরা, তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করবে না, মশা এই পায়ের এইখানটা দিয়ে ধরবে, এইখানটা দিয়ে এরকম করে ধরবে, 2 পা, তারপরে পেছনে তো কামড়াবে। সব থেকে খারাপ লাগে কোথায় জানো, পেছনে যদি মশা কামড়ায়, মানে এদিকে বাসন রেখে আমি উঠতেই পারি না, এত মশা। তারপরে আমার তো আবার বাসন রেখে উঠে আমি যাবো কোথায়, আমাকে তো মাজতেই হবে, ধূপকাঠি ধরালেও মানে না, এত মশা। আমার পায়ে এসব জায়গা না ঘা হয়ে গেছে, তোমার কী বলবো, মশার কামড়ে কী অবস্থা। তো চলো এখন এই বালিশের ওয়ারগুলো পরিয়ে নিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ নাম করো, এতেই তোমার মুক্তি, তাই না? তবেই তুমি মুক্তি পাবে, তা না হলে পাবে না। বালিশগুলো দেখছো কি অবস্থা আমার, তোমাদের সামনে আনতে আমার লজ্জা করে, কী করবো। ঘরে হাজবেন্ড যদি কথা না শোনে, তাহলে সেই বউদের অবস্থা কী হবে বলো তো। মশারিটাকে আজকে কেচেছি, আর সাদা মশারি তো ছট করে তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আমরা ভালো ভিডিও বানাই তো বন্ধুরা, তাই আমাদের ভিউজ হয় না। আর যারা খারাপ খারাপ ভিডিও বানায়, খারাপ খারাপ ড্রেস পরে, খারাপ খারাপ ভাষা দিয়ে, তাদের কত কত ভিউ। তাই মানুষ এসবই দেখতে ভালোবাসে, কি আর করা যাবে, এখন এইসবই ট্রেন্ডিংয়ে চলছে, খারাপ জিনিসটাই চলছে, আমাদের ভালো জিনিস কেউ দেখতে চায় না। একটা খারাপ ভিডিও পোস্ট করো, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ পড়ে যাবে মিনিটের মধ্যে, এটাই হচ্ছে বাস্তব কথা। মনে হলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মরে যাব, তাও নিজের মান সম্মান কখনো নষ্ট করবো না, যাই হয়ে যাক, পারবো না গো ওইভাবে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় জায়গা করতে। কখনোই পারবো না। এবার বালিশের ওয়ার কটা কিনতে হবে। আগের বার চৈত্র সেল, আমাদের এখানে চৈত্র মাসের সেল বসে, ওই সেলে এই বালিশের ওয়ারগুলো ছেলে বাবার সাথে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। তো এবার ভাবছি কটা আনতে হবে, 1 বছর তো হয়েই গেল, আরও আনতে।
রঙগুলো কেমন হয়ে গেছে। আমার যা আছে আমি তাই তোমাদের সঙ্গে দেখাই। আমার কোনো ভালো জিনিস নেই, কী বলবো, আমার নিজের বাড়ি নেই, ঘর নেই, তা কী দেখাবো তোমাদেরকে। আমার যা আছে, ছেঁড়া কাঁথা, ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া বালিশ, তাই তোমাদের সঙ্গে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। একটু ওড়নাটা গায়ে দিয়ে নিলাম, এইসব জায়গাগুলোতে মশা কামড়াচ্ছে, আবার গরমও লাগছে, কী করবো। আরও একটা বালিশের লোয়ার যে কোথায় গেছে খুঁজেই পাচ্ছি না। আজকে 16-17 বছর হয়ে গেল ভাইয়ের বাড়িতে আছি, আমার বিয়ের পর থেকে। সত্যিকারে বলতে আর ভালো লাগে না থাকতে বন্ধুরা, সত্যি ভালো লাগে না। কী করবো, সবই কপাল। ভেবেছিলাম আমার শ্বশুরমশাই কিছু টাকা পয়সা দেবে, কিন্তু লাস্টে গিয়ে কিছুই দিল না। আর আমরা কিছু দিলে হয়তো জমি কিনবো, দিল না বন্ধুরা। কী করবো, আমি কষ্ট করে ব্লগিং করি, যদি কোনোদিন সফলতা পাই, জানি না পাবো কি না, করেই তো যাচ্ছি। নিজে না দেখে নেট আমি এইভাবে খরচা করছি, এর জন্য আমি কি সফল হতে পারবো নাকি সবই ভরসে ঘি টানছি, জানি না আমার এই কিসমতটায় কী লেখা আছে। এই যে বালিশের কভার পরানো হয়ে গেছে, না কভার না, ওয়ার পরানো হয়ে গেছে। আয় আয় এরা, এর দুটো বাচ্চা হয়েছে, কি কিউট দেখতে। আয় 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 ও এসে এই বালতি থেকে জল খায়। আমার বালতি যদি নিচুতে থাকে এসে জল খায়, তা না হলে ওই যে ওদের বালতি আছে সেখান থেকে জল খায়। আয় মেয়ে আয় 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 আয়, যে আয় আয় করছে দেখো, লেজ নাড়ছে। কুকুরটাকে দেখছে কি করে, গলা লম্বা করে। আয় আয় আয়, কুকুরটাকে ভয় পায় খুব, কুকুরটাকে দেখছে, এখানে কুকুরটা রয়েছে তাই জন্য যাচ্ছে। এই যে এই কুকুরটাকে চলে গেছে, তাকিয়ে তাকিয়ে দেখছে। তো এখন চলে আসলাম একটু রাস্তার দিকে, যাই দেখি হরির নাম হচ্ছে কিনা একটু দেখে আসি। তো চলো যাওয়া যাক। হরির নাম হচ্ছিল, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, শুনে এবার বাড়ির দিকে চলে আসলাম আবারও। তো বন্ধুরা, আমি যখন রাস্তায় বেরোই তখন এই নির্জন গলিতে আমি আসি হাঁটতে, বেশ ভালোই লাগে আমার। একদম ফাঁকা, কোনো ঝামেলা নেই, কোনো গাড়ি নেই, কিছু নেই, বেশ বিন্দাস এখানে রিলস বানাই, ভিডিও বানাই, তারপর বাড়ি যাই। রাস্তায় আসলেই আমি এই গলিতে একবার আসবো হাঁটতে। তো অন্ধকার হয়ে আসছে, বিকালে 5:30 মতো বাজে। তো গুড ইভিনিং সবাইকে, ঠিক আছে? মাই ইউটিউব অল ফ্যামিলি, তোমাদের সকলকে গুড ইভিনিং। আরেকটা জিনিস দেখাই, চলো তোমাদেরকে। গাছগুলো দেখতে পাচ্ছ? এই গাছগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মা যখন ছোটোবেলায় ন্যাড়া করে দিত, এই গাছের পাতা রস করে মাথায় লাগিয়ে দিত। দেখো, আর আমরা আগে খুঁজেই পেতাম না। এগুলো কিন্তু বেশিরভাগই হয় ড্রেনের সাইড থেকে। দেখো কত, এই বাড়িটার সামনে দিয়ে কত হয়েছে। আমরা বলতাম খুশকুন্দে পাতা। দাদু ফোন করেছিল ওকে 2-3 বার, জানি না টাকা দিয়েছে কিনা। দুধ এনেছো?
ঠিক আছে, এখন চা বানাতে হবে। ছেলে আসলো বন্ধুদের সাথে ঘুরে, এখন দুধ এনে দিল, বললো মা চা করতে যাও। তো এখন আমি যাচ্ছি চা বানাতে, চা বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? কোথায়? ওখানে আজকে কৃষ্ণ নাম হয়েছে, তো আজকে হরির নাম হয়েছে সারাদিন। এদিকে হচ্ছে তো তার জন্য বোঝা যাচ্ছে না, ওখানেও হয়েছে, আমি গেছিলাম একটু আগে। কৃষ্ণ নাম হচ্ছে, কি সুন্দর আয়োজন হয়েছে। খাওয়া দাওয়া দিয়েছে না দুপুরে, সবাই খাওয়া দাওয়া করে উঠছে দেখলাম। তো এখন যাই গিয়ে চাটা বানিয়ে নিয়ে আসি। বাবু আজকে নতুন ধরনের বিস্কুট নিয়ে এসছে, দেখো, পাপড় বিস্কুট। বাবু ফোন আমি ঢালতে পারছি না, বার কর না বিস্কুটটা, আমার এক হাতে ফোন আছে। আমি একটা খেয়ে দেখি কেমন। উফ, গরম গরম দুধ চা। অসাধারণ অসাধারণ লাগবে। চায়ে যদি চা পাতা চিনির ঠিক পরিমাণ হয়, সত্যি চা কিন্তু খুব স্বাদের হয়। তার মধ্যে হচ্ছে একটা কথা, চাটাকে একটু ফুটাতে হবে, ধৈর্য ধরে ফুটাতে হবে, তাহলে আরও সুন্দর টেস্ট হবে। তো বন্ধুরা, এখন এই বাসনগুলো মেজে আনলাম। চা করেছিলাম আর দুপুরের কিছু বাসন ছিল, তো সেগুলোকে এখন মেজে নিয়ে আসলাম। বাবা কি মশা, বিভৎস মশা, উফ। তো এগুলোকে এখন গুছিয়ে নেব, এগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। মুখটা ভালো পরিষ্কার আসছে? না না, বাসনগুলোকে এখন তাকে সাজিয়ে নিচ্ছি। জল রয়েছে হালকা, আর কি মশা, কি বলবো বাবা, হচ্ছে কতক্ষণে আমি উঠবো সেরকম। এই আসতে। তো বাবা একটু আগে ফোন করলো, বাবার সাথে একটু আমার কথা কাটাকাটি হলো। মন খারাপ লাগছে যে আমার বাবাই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে, আমি ভাবতে পারিনি। জানো তো বন্ধুরা, তোমরা আমার ফ্যামিলির মতো, তাই তোমাদের সঙ্গে আমার ছোটোখাটো প্রবলেমগুলো সব শেয়ার করি। তো আজকে এমন একটা কথা বললো না, আমার খুব কষ্ট লাগলো। তো তোমরা হয়তো ভাববে কেন বললো, সেটা তোমাদের প্রশ্ন আসতেই পারে মনে, কিন্তু কেন হলো সেটা আমি বলছি। আমাদের অশোকনগরে একটা পুরনো বাড়ি ছিল, মানে আমার জেঠু থাকতো, সেই বাড়িটা আমার বাবাকে লিখে দিয়ে গেছিলো, সেখানে আমরা কেউই যাব না। তো এই বাবু আসতে, তোমরা আমার বন্ধু, তোমাদেরকে খুলে না বললে তো তোমরা জানতে পারবে না, তো তাই বলছি। তো সেই বাড়িটা হচ্ছে বিক্রি হয়েছে, হওয়ার পরে আমি বাবার কাছে 2 লক্ষ টাকা চেয়েছি, যে বাবু তুমি আমাকে 2 লক্ষ টাকা দিও, আমি একটু জায়গা কিনবো। দেখো আমি ভাড়া রয়েছি প্রায় 17-18 বছর হতে গেল, তো আর কতদিন থাকবো। ভাবছিলাম বাবা যদি দেয় সেই টাকা দিয়ে, আর আমরা কিছু দিয়ে ধার দেনা করে 1-1.5 কাঠা জমি রাখার চেষ্টা করব। কিন্তু আমার বাবা এখন আর আমাকে দেবে না, ঠিক আছে? বাবা এখন ওই বাড়িটা বিক্রি করে আমাদের গঙ্গানগরে যে বাড়িটা আছে সেই বাড়িটা ঠিক করবে, মানে ছাদ দিয়ে বাড়ি করবে। তো আমি বললাম হ্যাঁ তোমরা করো, আমাকে অন্তত 2 লাখ টাকা দাও। প্রায় 5.5 লাখ টাকা দিয়ে বাড়িটা বিক্রি করছে। ওই বাড়িটাও খুব ভালো ছিল না, তো তার জন্য ওই বাড়িটা কম দামে ছেড়ে দিচ্ছে। আর ওই বাড়িতে যেহেতু থাকা হয় না, লোকজন না, ওই বাড়িটায় মানে গিয়ে সব নেশা ভান করছে, মানে বাড়িটা দখল নেওয়ার চেষ্টা করছে। তার জন্য তাড়াহুড়ো করে জলের দামে বাড়িটা ছেড়ে দিল। সেই বাড়িটাও ছাদ দেওয়া বাড়ি ছিল। তো যাই হোক, আমি ওখানে 1 বছর মতন কাটিয়েছিলাম লকডাউনের সময়। আপদে বিপদে সব সময় আমার বাবার পাশে থেকেছি। তো তোমরা তো আমাকে আমার ব্লগ দেখোনি, মানে আমি তখন তো ব্লগ স্টার্ট করিনি, এই
মানে রিসেন্ট শুরু করেছি ফোন কেনার পরে এই আইডিতে, এই চ্যানেলে। আমার আগে একটা ফোনে একটা চ্যানেল ছিল, সেটা আমার পুরো নষ্ট হয়ে গেছে ফোন ভেঙে যাওয়ার পরে। তো যাই হোক, সেই বাড়িটা বিক্রি হয়েছে, টাকা পেয়েছে, তো আমার দাদাকে এখন ঘর করে দেবে। তাই বললাম তোমরা ঘর করো, কিন্তু আমাকে অন্তত 2 লাখ টাকা দাও, ঠিক আছে? তাও আমাকে দেবে না। তার জন্য আমার আজকে খুব খারাপ লাগছে। যখন মা শরীর খারাপ ছিল, যখন টাকা পয়সা যা চেয়েছে, তোমরা দেখেছো আমি মার ভিডিও করে ছেড়েছি, তখন হচ্ছে আমি দিয়েছি ওষুধ কেনার জন্য। তারপর মাকে গিয়ে মাঝে মধ্যে দেখতাম, মার সাথে দেখা করে আসতাম, মাকে খাওয়াতাম, মাকে স্নান করানোর যতটুকু টাইম আমি থাকতাম, যে কদিন থাকতাম, আমি মার সেবা শুশ্রূষা করতাম। কিন্তু আমার বাবা যে আমার সাথে এরকম বিশ্বাসঘাতক করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তারপরে আমার বাবা হসপিটালে যখন ভর্তি ছিল, তখন আমরা বাবাকে সুস্থ করেছি। ডাক্তার দেখানো থেকে, অপারেশন থেকে সমস্ত খরচা পাতি সব আমার হাজব্যান্ড বহন করেছে। আর আজকে আমাকে যদি কিছু না দেয়, তাহলে আজকে আমার নিজের স্বামীর কাছে আমার কত ছোট হতে হবে। ও মনে মনে কষ্ট পাবে যে দেখো, তাদের বিপদের সময় আমি দেখি, আজকে আমার বিপদের সময় ওরা আমার পাশে নেই। তো বলারই কথা, আমরা মেয়েরা শুধু শোনার জন্যই এই পৃথিবীতে এসেছি। এইখানে শ্বশুর বাড়িতেও কথা শুনি, আবার বাপের বাড়িতেও কথা শুনি। এই হচ্ছে আমাদের জীবন, কিছু করার নেই, শুনতে হবে। শোনারই তো কথা। পরের ছেলে সে কি অন্যায় করলো? আজকে তোমার ছেলেটাই সব হলো? আসল কথা, বিয়ে হলে কি মেয়েরা পর হয়ে যায়? সত্যি মনে হয় পর হয়ে যায়। আজকে দেখো, আমার মাথার উপরে ছাদ নেই, আমি লোকের বাড়িতে থাকি, আমার বাবা সব জানে, তাও আমার সাথে এরকমটা করছে। জানি না আমাকে দেবে কি না। আজকে যা কথার ভাবে শুনলাম যে আমাকে একটাও টাকা পয়সা কিচ্ছু দেবে না। মা চলে গেছে, তাই আমার আর জোর নেই। যেই বাড়িতে এখন বর্তমান ওরা রয়েছে, মানে আমার মা ছিল যেই বাড়িতে, ওটা আমার মায়ের বাবার জমি, মাকে দিয়ে গেছিলো। তারপর জমির যা টাকা পয়সা ওরা পরে দিয়েও দিয়েছে। তো তাহলে মারই তো নামে জমি, যখন মার নামে তাহলে মেয়েই পায়, ঠিক আছে? তো আমার দাদা তো কোনোদিন বাড়িঘর ঠিকঠাক করেও নি আজও পর্যন্ত। পুরো তোমরা দেখেছো ভাঙাচুরো ঘর বাড়ি পড়ে রয়েছে। ও তো টাকা পয়সা বন্ধু বান্ধব করে খরচাপাতি করে উড়ায়। আর আমার বাবাই সংসার চালাতো, মা থাকতে ও চালাতো। খুব একটা পয়সাও বাজার হাট করতো না, পয়সাও দিত না। তো মায়ের জমিটা ওরা নিয়ে নিল, তারপরে বাবার বাড়ি বিক্রি করে ও ঘর করে নিচ্ছে। তাহলে আমার কি অস্তিত্ব বলো তো বন্ধুরা? আমি মেয়ে বলে আজকে আমাকে চিনল না, আমার বিয়ে হয়ে গেছে বলে আমি আর কিছু পেলাম না, কানা করিও আমাকে দিল না। আমি চাইতাম না গো, আমার যদি বাড়ি থাকতো নিজস্ব, সত্যি আমার যদি একটা কুঁড়ে ঘর থাকতো না, আমি ওদের কাছে কখনো চাইতাম না। ওরা আমাকে যা খুশি হয়ে আমার বাবা যা দিত তাই মেনে নিতাম। কিন্তু আজকে আমার বাড়ি নেই বলে আমি চেয়েছিলাম যে বাবা আমাকে যদি কিছু দেয়, আমি ধার দেনা করে 1-1.5 কাঠা অন্তত জমি দিতে পারবো। ভবিষ্যতে যদি আমার দাদা আমার বাবাকে নাও দেখে, যখন আরও বয়স হয়ে যাবে, বাবা তো এখন পুজো আশরা করে যাই হোক টুকটাক করে চালিয়ে নেয়, তো যখন পারবে না মোটেও, তখন তো আমি দেখতে পারবো, আমার বাড়িতে এসে তো সে 2 দিন থাকতে পারবে। আমি এটাই চেয়েছিলাম। আমার এই চাওয়াটা কি ভুল? তোমরাই বলো। যে আমার বাবা বয়স একদম যখন পড়ে যাবে, তখন লাঠি হাতে নিয়ে হাঁটবে, যখন কাজকর্ম করতে পারবে না। একটা সময় আসে তো না, মানুষ যখন কাজকর্ম করতে পারে না, তখন নিজের জলটুকু সে তুলে খেতে পারে না, তখন কিন্তু অন্যের সাহায্য দরকার। আমি মেয়ে, আমার কাছে এসে তো বাবা থাকতে পারবে, আমি সেটাই চেয়েছিলাম। আমি ভাড়া বাড়িতে আমি কোথায় রাখবো বলো? লোকের বাড়িতে থাকি, আমরা যেই কয়জন থাকি সেই কয়জনের আমাদের পয়সা দিতে হচ্ছে। এবার এক্সট্রা একটা লোক থাকলেই এক ঘরের মধ্যে আমি কোথায় রাখবো? পায়খানা বাথরুম আমাদের সব হচ্ছে বারোয়ারি। এবার আমার বাবা বয়স্ক মানুষ গিয়ে যদি দুম করে নোংরা করে দেয়, লোকে তো আমাকে কথা শোনাবে। এই জন্য না আমি অনেক টেনশানের মধ্যে দিয়ে কাটাই, কিন্তু আমার কষ্টটা কেউ বোঝে না। যে বুঝতো সে হলো আমার মা, সে চলে গেছে। তো কি আর করা যাবে? ওরা আমার সাথে যে এরকম বিশ্বাসঘাতকতা করবে আমি সত্যি ভাবতে পারি না। তোমরা হয়তো বললে হয়তো ভাববা যে সোশ্যাল মিডিয়ায় এসে কেন বলছি। আমি আমার দাদার নামে নিন্দা করছি না, মানে এটাই সত্যি কথা বলছি। একবারও বললো না যে হ্যাঁ বোন তো ভাড়া বাড়িতে থাকে, বোনকেও কিছু দাও, ওকে দাও, আর যা বাদ বাকি টাকা থাকবে আমরা ঘর বাড়ি করবো, টুকটাক একটু দেনা হবো, ফলে কিন্তু হয়ে যায়। কিন্তু জানি না ওরা আমার সাথে এরকম কেন করলো।
আমি তাই ভেবেছি, যখন বাবা মাকে সন্তানরা দেখে না তখন লোকে বলে হ্যাঁ বাবা মাকে দেখিস না, তোদের ভগবান দেখে নেবে। কিন্তু সন্তানকে যখন বাবা মা দেখে না তখন তার বিচারটা কী হবে বলো তো বন্ধুরা? হ্যাঁ, আজকে আমার বাবাকে আমি বলতে বাধ্য হলাম, তুমি যদি আমাকে না দেখো আমি তোমাকে কেন দেখবো বলো তো? তুমি যখন টাকা চেয়েছো মার জন্য, তোমার জন্য ওষুধ কেনার পয়সা লাগবে, তখন দিয়েছি, তোমাকে সুস্থতা করেছি। এখন যখন তোমার সময় আসলো তুমি তখন আমাকে লাথি মেরে ফেলে দিলে। তো এটাই সৃষ্টির নিয়ম, যার টাকা আছে তার সব আছে, যার টাকা নেই কেউ নেই বন্ধুরা, জানো তো? আজকে আমার নিজের বাবাও আমাকে মানে কষ্ট দিল। ঠিক আছে, আমি বলেছি আমি ফোন করে বলে দিয়েছি আমাকে টাকা পয়সা তোমাদের কিছু দেওয়া লাগবে না, তোমাদের মতন তোমরা থাকো, তুমি থাকো, আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করো না, ঠিক আছে? তুমি ভালো থাকো, তোমার টাকা পয়সা নিয়ে তুমি বাড়ি ঘর করো। আমাকে বলছি সব কি তোমাকে দেওয়া হবে? আমি সব চাইনি, 5.5 লাখ টাকার বাড়ি বিক্রি করছি, সেখানে আমি সব চাবো কেন? আমি 2 লাখ টাকা চেয়েছি, মাত্র 2 লাখ। তাই হাত কাঁপছে, দিতে দেবে না, মোটেই দেবে না। ঠিক আছে, লাগবে না, আমি বলে দিয়েছি, তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো না, তোমার মতন তুমি ভালো থাকো। তোমার ছেলে যখন তোমাকে কষ্ট দেবে তখন তোমার মেয়েকেই তুমি খুঁজবে, আমি জানি, কিন্তু তোমার মেয়ে আর তোমার দিকে তাকাবে না। আমি যথেষ্ট করেছি বন্ধুরা, কী বলবো, হয়তো তোমাদের ক্যামেরার সামনে আমি সব কিছু দেখাতে পারিনি, তবে আমি ভাড়া বাড়িতে থেকে আমি না সবসময় আমার মা বাবাকে দেখি, চেষ্টা করি দেখার, কিন্তু পেরে উঠি না। কিন্তু সাধ্য অনুযায়ী আমি কিন্তু সাহায্য করি, কিন্তু আমার সঙ্গে এত বড় অবিচার করলো। আমার দাদা ওই বাড়িটাও পেয়ে গেল, তারপরে ওই বাড়িটা বিক্রি করেও ঘর হয়ে গেল, মানে ও সব কিছুই কমপ্লিট হয়ে গেল। আমার বিয়ে হয়ে গেছে বলে আমি কোনো ভাগ পাবো না, আমাকে দেওয়া হবে না। কিন্তু আজকে যদি আমার দাদা একটা ভাই থাকতো, তাকে তো সমান ভাগ দিতে হতো, তাই না? মেয়েদের ক্ষেত্রে এরকম হয়। তো তোমাদের কাছে আমি এটাই খুলে আমি জানালাম, মন খুলে কথা বললাম। যারা আমার ভিডিও দেখো, আমার দর্শকরা, বন্ধুরা, আমি তো বুঝতে পারি তোমরা দেখো, হয়তো লাইক করো না, কমেন্ট করো না, কিন্তু আমার ভিডিও তো তোমরা দেখো। আমি তোমাদের ফ্যামিলির মনে করি, একদম বন্ধু মনে করি, তাই শেয়ার করলাম। এসেছিল বাড়ি, তো বললো মা ওখানে খাবার মানে প্রসাদ খাওয়াচ্ছে, তুমি যাবে? তো গেছিলাম, গিয়ে দেখলাম প্রচুর লাইন, ফিরে চলে এসেছি। আমি কি না, অত লাইন ঠেলে ঠাকুরের প্রসাদ খাওয়া সম্ভব না। মানে প্রসাদ বলতে ওই যে মানে যে কয়দিন ধরে ঠাকুরের নাম গান হচ্ছে, শ্রীগুরুর নাম গান হচ্ছে, তারই খাওয়া, ডাল ভাত, নিরামিষ আয়োজন করা হয়েছে। তা আমি আর যাইনি, চলে আসলাম। আর একটু রাস্তাতে ঘোরাঘুরি করছি, একা একা ভালো লাগছে না, রাস্তায় চলে আসলাম। পাখিটাকে কয়েকদিন দেখছি না, মানে কালকে দেখিনি, আজকেও দেখছি, চারিদিকে দেখছি, ওখানেই শুয়ে থাকে। অনেকদিন ধরে শরীর খারাপ, দেখতেই পাচ্ছি না পাখিকে। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম। ছেলে কি আনলো? কি এটা? কোথা দিয়ে আনলি? ও মাই গড, কি সুন্দর! হে ভগবান, আমি সিন্নি খাচ্ছি কতদিন পরে। একদম শান্তি হয়ে গেল, সব থেকে অমৃত খাবার। কোথায় দিচ্ছিল? তুই খাসনি? তুমি আর একটা খেতে, আর একটা গ্লাস আনলে। হ্যাঁ, তা নিয়ে থাক, আর লাগবে না, আর লাগবে না। তুই যাচ্ছিস ওখানে? তখন বাড়ি চলে আসলাম। এখন খেতে বসে গেছি, প্রায় 9:30 বাজে। ছেলের বাবার আসতে দেরি হবে, 12টা বেজে যাবে। আর্জেন্ট কাজ আছে, করে তারপর আসবে। আর ছেলে গেল মণ্ডপে খেতে,
সেই সকালে পান্তা ভাত খেয়ে কাজে গেছে, পান্তা ভাত আর ডিম ভাজা। আজকে ভাতও নিয়ে যায়নি। হাঁসের ডিম দেখে মনে হচ্ছে, বলো তো, দেখে মনে হচ্ছে পোলট্রি মুরগির ডিম। বাবু গেছিলো মণ্ডপে খেতে, কিন্তু লাইন পাইনি, মানে লাইন বলছি মানে এত পরিমাণ ভিড় যে বসার জায়গাটুকু পাইনি লাইনে, তাই দাঁড়াতে পারছে না। কী অবস্থা। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমাকে ও ফোন দেখছে, আর এই যে আমি ভাত বসিয়ে দিলাম বাবার জন্য, আর হাঁড়িতে কিছু ভাত আছে, ও খেয়ে নেবে এখন। তো বাবার জন্য এখানে ভাত বসালাম। খেয়ে নিবি চল। বাবা এত লাইন ঠেলে যাওয়া সম্ভব? তুই তো আমাকে বলছিলি, ভাগিস আমি যাইনি, আমারও তো ধৈর্য নেই। অত লাইন ঠেলে খাওয়া আমার একদম মানে পোষায় না, এত ভিড়। তারপর খাওয়া দাওয়াও তো পেট ভরে দিচ্ছে না। তো চল, বাড়িতে হাঁসের ডিম আছে রান্না, তো চল খেয়ে নিবি। তো এখানে ছেলেকে খেতে দিয়েছি। তো চলো, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো, গুড নাইট, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও দেখার জন্য। আর যারা পুরনো বন্ধু আছো তারা অবশ্যই কিন্তু দেখবে। তো চলো, গুড নাইট।